আগের লেকচারে আমরা গ্যাসের ডিফিউশন বা এফিউশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের লেকচারে সেই ডিফিউশন সম্পর্কে দু একটা প্রবলেম আর সেই সঙ্গে গ্যাসের গতির সমীকরণ অর্থাৎ গতীয় তত্ত্বের যে সমীকরণ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এবং সেই সঙ্গে গ্যাসের যে বিভিন্ন গতিবেগ রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটি অফ গ্যাস পার্টিকলস, এটা সম্পর্কে আলোচনা হবে। এখন সেই ডিফিউশন সম্পর্কে দুই একটা প্রবলেম অ্যাবাউট ডিফিউশন অর এফিউশন। প্রথম যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বলি দ্য রেট অফ ডিফিউশন of hydrogen gas is 3√3 times than that of a gaseous hydrocarbon having general formula CnH2n-2 at the same temperature and pressure. Find the molecular formula of hydrocarbon. Yes, আমরা জানি we know যে R1 by R2 rate of diffusion of two gas particle equal to তাদের molecular weight এর ব্যস্ত আনুপাতিক অর্থাৎ M2 by M1। প্রথমটার ক্ষেত্রে R1 আরটা যদি হাইড্রোজেন হয়ে থাকে রেট অফ ডিফিউশন অফ হাইড্রোজেন বাই রেট অফ ডিফিউশন অফ হাইড্রোকার্বন সমান মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন। অতএব হাইড্রোজেনের রেটটা হলো 3√3 টাইমস, এই গ্যাসিয়াস হাইড্রোকার্বনের রেটটা যদি 1 হয়ে থাকে তার রেসপেক্ট এটা 3√3 টাইমস সমান মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন মানে হলো গিয়ে হাইড্রোকার্বনের আণবিক ওজন। মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন এখানে আণবিক ওজনটা লিখি CnH2n-2, তাহলে এখানে 12n প্লাস 2n-2 সমান 14n-2, তাহলে এখানে হয়ে গেল 14n-2 by 2 or 3√3 সমান 7 কমন নিয়ে 2 কমন নিলাম, তাহলে 7n পড়ে থাকে -1 by 2 কেটে গেল, থেকে গেল 7on-1 বর্গ করে পাই 3√3 স্কোয়ার, 3 থেকে 9 3 9 27 সমান 7n-1। অতএব 7n সমান 28, অতএব n সমান 4। অতএব মলিকুলার ফর্মুলা অফ হাইড্রোকার্বন সমান CnH2n-2, সেটা হয়ে গেল C4H, 4 2 8 থেকে 2 বাদ 6, অর্থাৎ বিউটাইন। যৌগটি হয়ে গেল বিউটাইন। এইভাবে আমরা বিভিন্ন হাইড্রোকার্বন বা আদার্স গ্যাসিয়াস সিস্টেমের আমরা আণবিক সংকেত বা আণবিক ওজন ইত্যাদি বার করে নিতে পারবো।
দ্বিতীয় প্রবলেম হলো প্রবলেম নাম্বার 2, সেটা হচ্ছে a gas mixture contain 2 mole hydrogen, 2 mole আচ্ছা হাইড্রোজেন না নিয়ে অক্সিজেন and 3 mole methane having total pressure যেখানে মোট চাপটা বলা হয়েছে 10 atmosphere atm. Find the ratio of the rate of diffusion by effusion এর রেটটা বার করতে হবে। আমরা জানি again we know যেটা হচ্ছে R1 by R2 সমান P1 by P2 root over of M2 by M1, অর্থাৎ R1 means R1 টা অক্সিজেন নিলাম, তাহলে R of O2 by R of methane সমান প্রেসার অফ O2 মানে পার্শিয়াল প্রেসার অফ O2 আর পার্শিয়াল প্রেসার অফ মিথেন root over of molecular weight of methane divided by molecular weight of O2. তাহলে আমাদের এখানে দরকার কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন অ্যান্ড মিথেন। তো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর মিথেন এটা পেতে গিয়ে যদি এই গ্যাসিয়াস সিস্টেমটার ক্ষেত্রে টোটাল প্রেসার 10 atm বলা আছে, অক্সিজেন সে তো 2 মোল, মিথেন সেটা হচ্ছে গিয়ে 3 মোল, অতএব পার্শিয়াল প্রেসার অফ O2 সমান অক্সিজেনের মোল ফ্র্যাকশন 2/5 ইন্টু টোটাল প্রেসার 10 সমান হলো গিয়ে 4 atm. Similarly, partial pressure of methane সমান মিথেনের মোল ফ্র্যাকশন 3/5 ইন্টু টোটাল প্রেসার 10 সমান হয়ে গেল 3/6 atm. অতএব রেট অফ ডিফিউশন অফ O2 divided by rate of diffusion of methane সমান partial pressure of O2 4 atm divided by partial pressure of methane 6 atm into root over of molecular weight of methane 16 by molecular weight of O2 32 সমান ক্যালকুলেশন করে এটা 2/3 root over of half, এটা হয়ে গেল 2 আর নিচে 3 ইন্টু √2। এখন দুইটাকে দুটো √2 এর গুণফল হিসেবে যদি লেখা হয় তাহলে একটা √2 কেটে গেল, সমান হয়ে গেল √2/3। অতএব রেশিওটা হয়ে গেল, অতএব রেট অফ এফিউশন অফ অক্সিজেন অ্যান্ড মিথেন সমান হলো √2:√3। বেশ, এই হলো গিয়ে দুটো নিউমেরিক্যাল প্রবলেম আপাতত আলোচনা হলো। এখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্পর্কে আলোচনা করব। সেই কাইনেটিক থিওরি এটা আলোচনার প্রসঙ্গে থিওরি অফ গ্যাসেস আর কি।
এটা আলোচনা করতে গিয়ে আমাদেরকে আগেই কিছু ধরে নিতে হবে যে গ্যাস কতগুলো ধর্ম মেনে চলে, কতগুলো তার মধ্যে কিছু অঙ্গীকার রয়েছে, পস্তুলেটস, বা যাতে আমরা বলি যে হ্যাঁ পস্তুলেটস। তো কিছু পস্তুলেটস তথা অনুসিদ্ধান্ত এরা মেনে চলে। সেই সাম পস্তুলেটস অফ গ্যাসেস আর সাম postulates of বা postulates are গ্যাসের কতগুলো স্বীকার্য, এক কথায়, বা অ্যাসামশন যেটা। তো 1 নম্বর স্বীকার্যর হিসাবে আমরা কয়েকটা স্বীকার্য এরকম আলোচনা করছি। তো প্রথম স্বীকার্যটা হচ্ছে গিয়ে all the gas বা gases consist of a large number of minute particles called molecules, যাদেরকে গ্যাসীয় অণু বলে। অর্থাৎ সমস্ত গ্যাস যদি তার নমুনাটা সামান্য নেওয়া হয়, তাতে কিন্তু অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই কণাগুলোকে আমরা গ্যাসের অণু বলি। 1 নম্বর পস্তুলেটস। দ্বিতীয় পস্তুলেটসটা হচ্ছে গিয়ে all the molecules are spherical, rigid, dৃঢ়, and have random motion. With high velocities. অর্থাৎ সমস্ত গ্যাসীয় কণাগুলো স্পেরিক্যাল, গোলাকার, রিজিড, দৃঢ় বা নিরেট, এবং সেই সঙ্গে তাদের একটা বিশৃঙ্খল গতি রয়েছে, এবং সেই গতিবেগগুলো কিন্তু খুব উচ্চ প্রকৃতির। 3 নম্বর পস্তুলেটস, সেটা হচ্ছে ডিউ টু র্যান্ডাম মোশন they collide with each other. তারা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়। and also on the wall of the container. thereby exert pressure. অর্থাৎ তারা এই র্যান্ডাম মোশনের কারণে, বিশৃঙ্খল গতির কারণে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেই সঙ্গে যে পাত্রে রয়েছে সেই পাত্রের দেওয়ালে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, অর্থাৎ সংঘাত ঘটাচ্ছে। ওই সংঘাতের কারণেই তাদের মধ্যে চাপের সৃষ্টি হয়। চতুর্থ পয়েন্ট হচ্ছে যে কলিউশনগুলো হচ্ছে, সেই কলিউশনগুলো হচ্ছে সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। অর্থাৎ অল দ্য কলিউশন are perfectly elastic, সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। so
there is no loss of কাইনেটিক এনার্জি, কে ই বা ই কে দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, যার ফলে এই যে একটা সংঘাতে লিপ্ত হওয়ার আগে যে বেগ ছিল সংঘাতের পরে কিন্তু তাদের বেগটা একই থাকে, শুধু ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যায়, যার কারণে তাদের গতিশক্তি তথা গড় গতিশক্তির মানটা একই থাকে। দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে ইকে ইজ কনস্ট্যান্ট, স্থির থাকে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা কনস্ট্যান্ট তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তাদের গতিশক্তিটাও স্থির থাকে, এবং সেই সঙ্গে দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট টেম্পারেচার টি, পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। পরবর্তী পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, সেটা হলো গিয়ে যে অণুগুলো এতই ক্ষুদ্র যে যে তাদের সামগ্রিক যে আয়তন তথা পাত্রের যে আয়তন, সে আয়তনের তুলনায় তাদের নিজস্ব আয়তন, যেটা অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস পার্টিকল, যেটা বডি ভলিউম বলা হয়, সে দেহ আয়তনটা একদমই নগণ্য। অর্থাৎ দ্য মলিকুল of a gas are so small, the molecule of a gas are so small that their actual volume means তাদের দেহ আয়তন, বডি ভলিউম আর কি, বডি ভলিউম, তাদের দেহ আয়তন ইজ নেগলিজিবল compared to the total volume of the gas. Volume of the gas means volume of the container. Volume of the container, যে কন্টেনারে পাত্রে গ্যাসটি অবস্থান করে সেই প্রক্রিয়াসের আয়তন তুলনায়, পাত্রের আয়তনের তুলনায় তাদের দেহ আয়তনটা একদম নগণ্য। আমি একটা হিসেব আকারে বলি যে একটা পাত্রে দেখা যায় যে পাত্রটি 1000 লিটার বা 1 লিটার ধরে নিলাম, 1 লিটার একটা পাত্রে গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলোকে যদি একদম কন্ট্যাক্ট স্পেসে আনা হয়, কাছাকাছি আনা হয়, যে ক্ষেত্রে গ্যাসটি হয়তো তরল বা কঠিন অবস্থায় এসে যাবে, তাহলে সেই তরল আয়তনটির মানে গ্যাসটির যেটা দেহ আয়তন, সেটা দেখা যাবে যে 1 ml এরও 100 ভাগের হয়তো 1 ভাগ। প্রকৃত সামগ্রিকভাবে গ্যাসটি যখন পাত্রের মধ্যে ছিল তখন ছিল 1 লিটার আয়তন, কিন্তু তাদের বডি ভলিউমটা হয়ে গেল আবার 1 ml এর 100 ভাগের 1 ভাগ। ফলে স্বাভাবিকভাবে 1 লিটারের তুলনায় অর্থাৎ 1000 ml এর তুলনায় 1 ml এর 100 ভাগের 1 ভাগ অতি নগণ্য। সেই হিসাবে এই আয়তনটা নগণ্য ধরা হয়। এটা আসলে খুব ডিফেক্টিভ এই প্রবলেমটা, এটা অ্যাসাম্পশনটা। এর উপরে ভিত্তি করে পরবর্তী স্টেজে যখন ভ্যান্ডারওয়াল এটা ইকুয়েশনটা পাওয়া গেছে, তখন কিন্তু এই ডিফেক্টটা মেন ডিফেক্ট বলে মানে হয়েছে, আলোচনা হয়ে মানে পরিচিত আর কথায়। পরবর্তীতে আর একটা পস্টুলেটস, সেটা হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো এনি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স, there is no any attractive or repulsive interaction
interaction between the gas molecules. গ্যাস মলিকুলগুলোর ক্ষেত্রে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, এটা কিন্তু এটাও খুব ডিফেক্টিভ। আসলে আকর্ষণ যথেষ্টই ক্রিয়া করে বা কোথাও কোথাও বিকর্ষণও কাজ করে। তো যাই হোক, আপাতত এই অ্যাসাম্পশনগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু বিজ্ঞানী, বিশেষ করে ম্যাক্সওয়েল, একটা গ্যাসের গতীয় সমীকরণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। সেই ক্ষেত্রে অন দ্য বেসিস অফ দ্য অ্যাভাব অ্যাসাম্পশন বা পস্টুলেটস, অ্যাসাম্পশন বা পস্টুলেটস যেটা হচ্ছে, ম্যাক্সওয়েল derived a kinetic gas equation, একটা গ্যাসের গতীয় সমীকরণ বার করতে সক্ষম হয়েছিল। কোন গ্যাসের? ফর অ্যান আইডিয়াল গ্যাস, ফর অ্যান আইডিয়াল গ্যাস, একটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বার করতে সক্ষম হয়েছিলেন। সেই সমীকরণটি হল পিভি ইজ ইকুয়াল টু 1/3 mNc², যেখানে পি হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, পি সমান প্রেসার বা প্রেসারটা কে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, ভলিউমটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর সেই সঙ্গে এমটা হলো গিয়ে, এম হচ্ছে গিয়ে মাস অফ ইচ গ্যাস পার্টিকল, মাস অফ ইচ গ্যাস পার্টিকল, আর সেই সঙ্গে এন হলো গিয়ে নাম্বার অফ গ্যাস পার্টিকল, গ্যাসীয় অণুর সংখ্যা, আর যেটা গুরুত্বপূর্ণ যে সিটা হলো গিয়ে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বেগের বর্গমূল, মানে আরএমএস ভেলোসিটি যাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়। এই ডেরিভেশনটা বা এই সূত্রটি, এটা প্রমাণ প্রয়োজন নেই, তবে তার অ্যাপ্লিকেশনটাই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এই গ্যাসটির ক্ষেত্রে যদি আমরা বিশেষ করে 1 গ্রাম মোল গ্যাস নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে সমীকরণটি কি হতে পারে? ফর 1 গ্রাম মোল গ্যাস, ফর 1 গ্রাম মোল গ্যাস, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এই যে mn, এই টার্মটি, এম তো মাস অফ ইচ গ্যাস বা পার্টিকেল, আর 1 গ্রাম মোল গ্যাসে কণার সংখ্যা, গ্যাসীয় কণার সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ক্যাপিটাল এন। এবারে একটি কণার ভর যদি স্মল এম হয়ে থাকে, তাহলে এন সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক কণার ভরটাই হলো গিয়ে ক্যাপিটাল এম। ওই ক্যাপিটাল এম মানেই হলো গিয়ে মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস। তাহলে আমরা সমীকরণটাকে এবার লিখব, অতএব পিভি ইজ ইকুয়াল টু 1/3 mNc² সমান 1/3 ক্যাপিটাল এম c²। আবার সেই সঙ্গে পিভি সমান 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি আরটি, অতএব 1/3 mc² সমান আরটি, অতএব সি সমান পেয়ে গেলাম, এই দুটোকে যদি আমরা তুলে নিই তাহলে তা থেকে আমরা ডেরিভেশন করে সি সমান পেয়ে গেলাম √RT/m। তাহলে গ্যাসের গড় বর্গবেগের বর্গমূলটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই টার্মটি,
এটা পেলাম 3r√3RT/m, যেখানে এই যে বেগটা তাহলে তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক আর গ্যাসের আণবিক ওজনের সঙ্গে ব্যস্তানুপাতিক। অতএব এই সি রুট মিন স্কোয়ার ভেলোসিটি সি প্রপোর্শনাল টু রুট টি, যেখানে এম কনস্ট্যান্ট, আবার সি ইনভার্সলি প্রপোর্শনাল টু √ওভার অফ 1/m, যেখানে টি কনস্ট্যান্ট। বেশ, এরপরে আবার যদি আমরা একে অন্যভাবে ভেঙে আলোচনা করি, এগেন পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc²। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ ভাগ করে নিই, তাহলে 2/3 ইন্টু হাফ mc²। তাহলে এই হাফ mc², এটাই হলো গ্যাসের গতিশক্তি। তাহলে 2/3 ইকে, তাহলে ইকেটা হলো গিয়ে কাইনেটিক এনার্জি, ইকেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ গ্যাস পার্টিকেল। তাহলে 2/3 কেই, তাহলে 2/3 কেই, অতএব 2/3 ইকে, কথায় 2/3 ইকে কাইনেটিক এনার্জি সমান পেলাম এখানে পিভি, আবার পিভি এর মানটা হলো গিয়ে আরটি। তাহলে 2/3 ইকে সমান আরটি, অতএব ইকে সমান পেলাম কাইনেটিক এনার্জি সমান 3/2 আরটি, 3/2 আরটি। তাহলে এক মোল গ্যাসের গতিশক্তিটা পেলাম 3/2 আরটি। অতএব আগে যে আমরা একটা অ্যাসাম্পশনে আলোচনা করেছিলাম যে গতিশক্তি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, যেহেতু 2/3 আর এটা কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবেই ইকে কাইনেটিক এনার্জি অফ গ্যাস প্রপোর্শনাল টু টি অ্যাবসোলিউট টেম্পারেচারের সঙ্গে আমরা পেলাম কি সমানুপাতিক পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ ইকে for 1 gram mole of any gas সমান পেলাম 3/2 আরটি। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অতএব অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 1 গ্রাম মোল গ্যাস মানে n সংখ্যক গ্যাসীয় কণা রয়েছে, ফর n মলিকুল, n অ্যাভোগাড্রো সংখ্যক, m মলিকুল অফ এনি গ্যাস সমান 3/2 আরটি। অতএব অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 1 molecule of any gas সমান 3/2 ইন্টু r/n ইন্টু টি, যেখানে r/nটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট। অর্থাৎ এটা পেলাম যে 3/2 কেটি, যেখানে কেটা হলো গিয়ে r/n, যে আর কে সমান হলো গিয়ে r/n, আর এটাই হলো বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট। আর এই বোলজম্যান কনস্ট্যান্টের মান আমরা সহজেই পেয়ে যাব। এই r/n, আর তো আমরা বিশেষ করে আরগে যদি আর এর মানটা বসাই, তাহলে 8.214 ইন্টু 10⁷ আর্গ, হ্যাঁ 8.314 ইন্টু 10⁷ আর্গ পার কেলভিন পার মোল।
আর সেই সঙ্গে এন এর মানটা হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10⁻23 এত পার মোল কেটে গেল, সমান এটা ভাগ করে আমরা পেয়ে যাব 1.38, নিয়ার অ্যাবাউট 1.38 ইন্টু 10⁻16 আর্গ পার কেলভিন, आर्ग पर केल्विन पर मॉलिक्यूल প্রতি মলিকুলের জন্য এত এবং প্রতি ডিগ্রি কেলভিনের এর জন্য মানে প্রতি কেলভিনের জন্য এত আর্গ হলো গিয়ে সেই কে এর মানটা, কে তথা বোলজম্যান কনস্ট্যান্টের মানটা পেয়ে গেলাম। অতএব average kinetic energy of 1 mole hydrogen means 2 গ্রাম হাইড্রোজেন সমান 16, আচ্ছা অক্সিজেন যদি নিয়ে থাকি তাহলে 32 গ্রাম অফ অক্সিজেন সমান নাইট্রোজেন নিয়ে নিলে 28 গ্রাম অফ নাইট্রোজেন সমান কার্বন ডাইঅক্সাইড নিলে 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা। যত গ্যাসই নেব আমরা এদের প্রতিটির মানটা হবে গিয়ে সেম, একই ভ্যালু পাবো। এবং at 27 ডিগ্রিতে, at 27 degree centigrade, the average kinetic energy EK of all the gas, of all the above gas সমান 3/2 আর লিটার অ্যাটমসফিয়ারেই যদি করে নিই, আচ্ছা লিটার অ্যাটমসফিয়ারে না করে জুলে করে নিলাম, 8.314 ইন্টু টি এর মানটা হলো গিয়ে 300 কেলভিন সমান এত জুল। তাহলে এইভাবে আর্গে করে নিলে 10⁻7 দিয়ে গুণ করে নিতে হবে, লিটার অ্যাটমসফিয়ারে করে নিলে 0.082 এই মানটা বসাতে হবে। তাহলে এটা প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে এইরকম আমরা কাইনেটিক এনার্জি পেয়ে যাব। আর ঠিক একইভাবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ অন মলিকুল অফ এনি গ্যাস আর সেম, এবং সেই ভ্যালুটা পাবো ইকে ভ্যালু সেটা হচ্ছে গিয়ে 3/2 KT। যদি টেম্পারেচারটা 300 কেলভিন নিয়ে থাকি, 300 কেলভিন, তাহলে সেক্ষেত্রে ইকে এর মানটা হয়ে যাবে 3/2 K ইন্টু 300 এত। এবার কে এর মানটা যে ইউনিটে বসাবো সেই ইউনিট অনুযায়ী মানটা আমরা পেয়ে যাব। তাহলে এক মলিকুল গ্যাসের ক্ষেত্রে যেমন প্রতিটি গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি একই রকম পাওয়া গেল, ঠিক 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে ওই রকম তাদের মানগুলো ওই রকম একই মান পাওয়া গেল। এখন যদি বলি এবারে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ 1 গ্রাম অফ এনি গ্যাস, এটা কিন্তু ডিফারেন্ট। তার কারণ আণবিক ওজন প্রতিটি গ্যাসের আলাদা, যার কারণে এই মানটা আমরা আলাদা পেয়ে যাব। বেশ, এবারে আরো একটা টপিকস, যেটা হলো গিয়ে ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটি অফ গ্যাস মলিকুলস, অর্থাৎ ভেলোসিটিজ অফ গ্যাস মলিকুলস। ভেলোসিটি of gas molecules
গ্যাস মলিকুলের যে গতি বা স্পিড, এটা কিন্তু 3 টাইপস, 3 প্রকারের। একটা হলো গিয়ে, 1 নম্বর হলো গিয়ে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি যেটাকে CA দিয়ে ডিনোট করা হয়। এই অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে একটা পাটিগণিতীয় গড় মান, অর্থাৎ একটা সিস্টেমে যদি বিভিন্ন গতিসম্পন্ন অণু থাকে তাদের গতিবেগের গড় মানটাই হলো গিয়ে তাদের গড় গতিবেগ, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ইট ইজ দ্য arithmetic mean of the different velocities of the gas molecules. আমরা অর্থাৎ দ্যাট ইজ CA সমান একটা গ্যাসীয় সিস্টেমে বিভিন্ন বেগ সম্পন্ন বিভিন্ন গ্যাসীয় কণা থাকে। তার মধ্যে ধরে নিচ্ছি n সংখ্যক গ্যাসীয় কণার প্রতিটির বেগ হলো c1। তাহলে n সংখ্যক গ্যাসীয় কণার মোট বেগ হলো n c1। ঠিক একইভাবে n2 সংখ্যক গ্যাসীয় কণার প্রতিটির বেগ যদি c2 হয়ে থাকে, তাহলে n2 সংখ্যক গ্যাসীয় কণার মোট বেগ n2 c2। ঠিক n3 সংখ্যক গ্যাসীয় কণার প্রতিটির বেগ যদি c3 হয়ে থাকে, তাহলে n3 সংখ্যক গ্যাসীয় কণার মোট বেগ n3 c3। এইভাবে সব মোট বেগগুলোকে যদি যোগ করা হয় প্লাস আদার্স যত কণা রয়েছে বিভিন্ন বেগ সম্পন্ন যোগ যদি করা হয়, তাদের মোট গতিবেগকে মোট গ্যাসীয় কণার সংখ্যা n দিয়ে ভাগ করলে এইটাই হবে গিয়ে গড় গতিবেগ। এবং পরীক্ষা করে মূলত বিশেষ করে বিভিন্ন রকম ক্যালকুলেশনের মাধ্যমে এই গড় গতিবেগটা পাওয়া গেছে √8RT/πm। এটারও ক্যালকুলেশন বা ডেরিভেশনের প্রয়োজন নেই, শুধু এর অ্যাপ্লিকেশনটা আমাদের জানা দরকার। সেই হিসাবে আচ্ছা, এটাকে 8/π দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে গেল এটা মূলত 2.56 বা 55 ইন্টু RT/m। এতটাই হবে গিয়ে সেই অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ। দ্বিতীয় আর একটি বেগ হলো গিয়ে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল, যেটাকে RMS ভেলোসিটি বলি। RMS ভেলোসিটি, এই RMS ভেলোসিটি তাকে c দিয়ে যদি ডিনোট করি, তাহলে সেই c সমান হলো গিয়ে যে ওই একইভাবে বা ডেফিনেশনটাই বলি, ইট ইজ দ্য স্কোয়ার রুট of the average of the square of the different velocities of the gas molecules। যেমন এই যে c অ্যাভারেজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি c সমান, একইভাবে n সংখ্যক কণার প্রতিটির গতিবেগ যদি c1 হয়ে থাকে, তাহলে সেই c1 এর বর্গ
তার সঙ্গে এনন সংখ্যক কণা যেহেতু রয়েছে এই সিওন বেগ সম্পন্ন, তাহলে এনন সিওন স্কোয়ার, N2 সংখ্যক কণার প্রতিটির বেগটা C2 হলে C2 এর বর্গ ইন্টু N2 প্লাস C3 এর বর্গ অর্থাৎ N3 C3 স্কোয়ার, এইভাবে ডট 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 যত রকম আমরা বিভিন্ন গতি সম্পন্ন কণা পেয়ে যাব, ডিভাইডেড বাই মোট কণার সংখ্যা দিয়ে ভাগ করে নিলাম। বেগের বর্গবেগের গড় হলো তার বর্গমূল, অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল আমরা পেয়ে গেলাম। এটাকে এইভাবেও যদি লিখি সামেশন অফ NI CI এর স্কোয়ার বাই N, এবার ক্যালকুলেশন করে এটাও কিন্তু আমরা পেয়ে যাব এর মানটা রুট ওভার অফ 3RT বাই M। এটারও কিন্তু ডেরিভেশনের প্রয়োজন নেই, শুধু অ্যাপ্লিকেশনটা দরকার। পরবর্তীতে আরও একটা বেগ রয়েছে 3 নম্বরে, সেটা হলো গিয়ে মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্যতম গতিবেগ, যাকে CM দিয়ে ডিনোট করা হয়েছে, CM। এই মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা হলো গিয়ে একটা গ্যাসীয় সিস্টেমে বিভিন্ন বেগ সম্পন্ন কণা থাকবে, তার মধ্যে বেশি সংখ্যক গ্যাসীয় কণা যে গতিবেগ ধারণ করবে সেই বেগটাকে বলা হয় সম্ভাব্যতম গতিবেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। দ্যাট ইজ দ্য ভেলোসিটি possessed by the maximum number of molecules, maximum number of molecules or maximum fraction of the total number of molecules, fraction of the total number of molecules is called most probable velocity, most probable velocity। অর্থাৎ মোট অণুর সর্বোচ্চ ভগ্নাংশ, যে ভগ্নাংশটা সবচেয়ে বেশি, সেই ভগ্নাংশ পরিমাণ গ্যাসীয় কণা যে বেগ ধারণ করে তাকেই বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্যতম গতিবেগ। এটার ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করে সেই CM এর মান আমরা বার করতে পারি। সেটা বার করে পাওয়া যাবে 2√2RT বাই M। তাহলে আমরা তিনটে গতিবেগের মান পেলাম। একটা হলো গিয়ে রুট মিন স্কোয়ার ভেলোসিটি 3RT বাই M, অ্যাভারেজ ভেলোসিটি এটা পেলাম, মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা পেলাম, তিনটে পেলাম। অর্থাৎ CM এটা, CA সমান হলো গিয়ে রুট ওভার অফ 2.56 RT বাই M, আর C সমান রুট মিন স্কোয়ার ভেলোসিটি পেলাম রুট ওভার অফ 3RT বাই M। তাহলে এ থেকে আমরা এদের ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার অনুযায়ী যদি বলি, অতএব রুট মিন স্কোয়ার ভেলোসিটির মানটা সবচাইতে বেশি, তারপরে অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ মোস্ট রুট মিন স্কোয়ার ভেলোসিটির মান সবচাইতে বেশি, তারপরে অ্যাভারেজ, তারপরে হলো মোস্ট প্রবাবল ভেলোসিটির মানটা সবচাইতে কম। আমি যদি একটা এই এক্সাম্পল আকারে বলি যে একটা গ্যাসীয় সিস্টেম রয়েছে, এই গ্যাসীয় সিস্টেমে বিভিন্ন টাইপের সব গ্যাস রয়েছে। তো সেই ক্ষেত্রে এ নাম্বার অফ মলিকুলস আর সেই সঙ্গে
যদি ভেলোসিটি অফ দ্য মলিকুলস, ভেলোসিটি অফ দ্য মলিকুলস, তাহলে নাম্বার অফ মলিকুলস এটা দুটো, তার ভেলোসিটি ধরে নিলাম যে 2 মিটার পার সেকেন্ড, একটা কিছু ধরে নিলাম। তারপরে 5টি কণা, গ্যাসীয় কণা 5টি, তার প্রতিটির বেগটা হয়তো 4 মিটার পার সেকেন্ড। 10টি কণার বেগ, প্রতিটির বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, তারপরে যদি দেখা যায় যে 20টি কণা, গ্যাসীয় কণা রয়েছে, 20টির প্রতিটির বেগ যদি 25 মিটার পার সেকেন্ড, এইভাবে 30টি কণা নিলে প্রতিটির বেগ যদি 40 মিটার, বা এটা 30টির ক্ষেত্রে যদি আমি একটু বেশি 35 নিলাম আর কি, 35 মিটার পার সেকেন্ড, আর সেই সঙ্গে 18টি কোণা যদি নেওয়া হয়, অর্থাৎ 18টি কোণা যদি নেওয়া হয়, তার প্রতিটির বেগ যদি 40 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, 15টি কোণার বেগ, প্রতিটির বেগ যদি 50 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, এইভাবে আরও কিছু নিচ্ছি 15, তারপরে আরও একটা আইটেম নিলাম 60টি কোণার বেগ, এটা 100 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, তারপরে 3টি কোণার বেগ, সেটার ক্ষেত্রে যদি 200 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, তাহলে এই যে সিস্টেমটা রয়েছে গ্যাসীয় সিস্টেমে, তার মধ্যে দেখা যায় যে সবচাইতে বেশি সংখ্যক কণা, মানে এই যে কোথায় রয়েছে 30টি, তাহলে টোটাল গ্যাসীয় পার্টিকুলগুলোর সংখ্যা হলো টোটাল নাম্বার অফ পার্টিকুল, টোটাল নাম্বার অফ পার্টিকুল সেটা নেওয়া হলো সমান 100। তার মধ্যে দেখা যায় যে সবচেয়ে বেশি সংখ্যক কণা, অর্থাৎ এই যে 30টি, এই 30টি কণার এই গতিবেগটা পেলাম আমরা 35 মিটার পার সেকেন্ড। তাহলে এই সিস্টেম থেকে এই যে নমুনাটা নেওয়া হলো, এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই মোস্ট প্রবাবল ভেলোসিটি হলো গিয়ে এই গ্যাসীয় সিস্টেমে 35 মিটার পার সেকেন্ড। অতএব মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট probable velocity of this system, of this gaseous system, এই সিস্টেমের ক্ষেত্রে সেটা পেলাম 35 মিটার পার সেকেন্ড, যেহেতু বেশি সংখ্যক কণা বলতে এখানে 30টি কণা। আচ্ছা, পজেসেস অফ দিস ভেলোসিটি, বেশ, এটা মোস্ট প্রবাবল ভেলোসিটি সম্পর্ক হয়ে গেল। এবারে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি আমরা যে ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস অফ দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস, অর্থাৎ মোট অণুর যত ভগ্নাংশ বিশেষ বিশেষ এই যে গতি ধারণ করছে বিভিন্ন তাপমাত্রার রেসপেক্টে এবং বিভিন্ন গ্যাস তথা বিভিন্ন আণবিক ওজন বিশিষ্ট গ্যাস নিয়ে যদি আমরা গ্রাফটা প্লট করি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এবং মোল ভগ্নাংশটাকে বা মোল সংখ্যাটাকে যদি ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখা যাবে যে এই সিস্টেমের ক্ষেত্রে এটা এই গ্রাফের মধ্যবর্তী যে এরিয়াটা রয়েছে সেই এরিয়া দিয়ে মোট অনুসংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। এবার দেখা যায় যে তাপমাত্রা যত বাড়ছে তত কিন্তু এই ভেলোসিটিগুলোর মান বাড়ছে। কেন, আগেই আমি বলেছি প্রতিটি ভেলোসিটি কিন্তু সে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি বা মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেটা তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। স্বাভাবিকভাবে T2 তাপমাত্রা যদি বেশি হয় T1 থেকে, তাহলে উচ্চ তাপমাত্রায় তাদের সবগুলোর বেগই বেড়ে গেছে এই বেগগুলো থেকে। একইভাবে যে আণবিক ওজনের রেসপেক্টে যদি প্লট করি আমরা, তাহলে দেখা যাবে যে আণবিক ওজনের সঙ্গে যেহেতু বেগগুলো ব্যস্তানুপাতিক, সুতরাং যার আণবিক ওজন কম হবে তার বেগটা হলো গিয়ে তার বেগ বেশি হবে। তাহলে নিশ্চয় এই M2 এইটির আণবিক ওজন কম, আর M1 সেটার মান যদি বেশি হয়ে থাকে, তাহলে বেশি আণবিক ওজন বিশিষ্ট যে গ্যাসীয় সিস্টেম তাদের ক্ষেত্রে এই যে বেগগুলো আমরা CM, CA বা C, এদের মানটা কম, এদের মানটা বেশি। এবারে এই গ্রাফ থেকে যেগুলো জানা যাচ্ছে সেগুলোকে যদি আমি এভাবে পয়েন্ট আকারে লিখি, তাহলে আমরা লিখব ফ্রম দ্য গ্রাফ it is seen that
এক নম্বর পয়েন্ট, এরিয়া কভার্ড বাই দ্য গ্রাফ। By the graph represent the total number of molecules of the gaseous system। এটা গ্যাসীয় সিস্টেমে মোট মনোসংখ্যাটাই হলো গিয়ে গ্রাফের মধ্যবর্তী এরিয়াটার সঙ্গে সমান। দ্বিতীয় পয়েন্টটা হলো গিয়ে নাম্বার অফ মলিকুলস উইথ টু লো ভেলোসিটি। নাম্বার অফ molecules with too low or too high velocities are very small। খুব কম গতিবেগ সম্পন্ন অণুর ভগ্নাংশগুলো খুবই কম, ঠিক এক্ষেত্রেও তাই। বেগটা যত কম হবে অণুর সংখ্যা তত কম হবে। আবার উচ্চ গতিবেগের ক্ষেত্রে অনুসংখ্যা কমে গেল। এই যে উচ্চ গতিবেগ সম্পন্নর ক্ষেত্রে এই যে dNc/n বা মলিকুলের সংখ্যাটা কম হয়ে গেল। তৃতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, increasing temperature T, all types of velocities increases। All types of velocities increases। প্রত্যেক প্রকারের বেগ কিন্তু বাড়ছে। T1 থেকে T2 তে বেশি, সুতরাং Cm তে বেশি হয়ে গেল Cm, Ca থেকেও বেশি হয়ে গেল, C থেকেও বেশি হয়ে গেল, ঠিক। অ্যান্ড with increasing molecular weight all types of velocity, এটা কিন্তু ডিক্রিজ করছে, ডিক্রিজেস। সমস্ত প্রকারের বেগটা কিন্তু আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকলো। চতুর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস, ফ্র্যাকশন of the total number of molecules decreases, কমতে থাকে with increasing temperature and with decreasing molecular weight। তাহলে তাপমাত্রা যত বাড়ছে ফ্র্যাকশনটা কমছে। এখানে ফ্র্যাকশনটা এতটা ছিল, অণুর সংখ্যাটা এত ছিল, এখানে কিন্তু অণুর সংখ্যাটা কমে গেল। তার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত প্রকারের বেগগুলোর মূল ভগ্নাংশটা, অনুভগ্নাংশটা কমছে। আণবিক ওজনটাও ঠিক একইভাবে হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুভগ্নাংশটা কমছে। আরও একটা পয়েন্টও যদি লিখি আমি, যে এখানে কোনো কণারই বেগ কিন্তু জিরো নয়। নো molecules has zero velocity, no molecules has zero velocity। কোনো অণুরই কিন্তু গতিবেগ শূন্য নয়। বেশ, এইগুলো আমি সংক্ষিপ্তভাবে গ্রাফের যেটা বৈশিষ্ট্য সেটা লেখা হলো। বেশ, আজকের মতো এখানেই শেষ হলো আর কি।